যে খবরটা বলতে চলেছি এবং যেটা নিউজ পেপারেও এসেছে, সেই খবরটা যদি ঠিক হয়, বেশিরভাগ নিউজ পেপার বলছে মানে ঠিক হওয়ার চান্সটাই বেশি, যেহেতু হ্যালো এসে নিজে থেকে বলেনি বা খণ্ডন করেনি বক্তব্যটা। সেটা যদি ঠিক হয় তাহলে হ্যালের বিজনেস মোটামুটি শেষ বলা যেতে পারে। হ্যাঁ, খুব একটা যে অতিরঞ্জিত করে বলছি বা ভবিষ্যৎ হ্যালের খুব খারাপ, আহ, এটা বলা যে খুব একটা অতিরঞ্জিত বলা তা কিন্তু নয়। কি হয়েছে ব্যাপারটা দেখুন। তার আগে হ্যাল দেখতে পাচ্ছেন এই তিন চার দিনে যেখানে ইউএস এরও ট্রেড ডিল হয়েছিল, তাতে বাজার একটু চাঙ্গা হয়েছিল, তার সত্ত্বেও বাজার হ্যাল কিন্তু এই 3-4 দিনে প্রায় 16% মাইনাস হয়েছে, 16%। আর তার উপরের টপ থেকে তো অনেকটাই নিচে আছে, সেটা আলাদা ব্যাপার। উপরের টপ থেকে যদি দেখেন, সেটা আছে প্রায় মানে 2024-এর টপ থেকে প্রায় 30% কারেক্ট করেছে, কিন্তু এই 3-4 দিনে 15% কারেকশন। আজকেও 5% পড়েছে। খবরটা হলো এটা, জানেন ইন্ডিয়ার যে ফিফথ জেনারেশন ফাইটার প্লেন তৈরি করার প্ল্যান চলছে, স্বদেশি প্রযুক্তিতে তৈরি করা, যাকে অ্যামকা বলছে। অ্যামকা মানে হচ্ছে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা অ্যামকা। যেটা কিন্তু দেখবেন যেটা ফিফথ জেনারেশন, ওকে, ইন্ডিজিনিয়াস ফিফথ জেনারেশন মানে ওই র্যাডার ফেডারে ধরা পড়বে না, স্টেলথ জিনিস আছে সেরকম। তো তেমন ফাইটার প্লেন কিন্তু ইন্ডিয়ার হাতে নেই। রাফাল টাফাল এগুলো 4 বা 4.5 এরকম ধরনের। তো এই ফিফথ জেনারেশন ফাইটার প্লেন তৈরি করার রান থেকে মানে তৈরি করার বা ম্যানুফ্যাকচারিং বরাত পাওয়ার দৌড় থেকে কিন্তু বলা হচ্ছে যে হ্যাল ইজ আউট অফ দ্য রেস টু ডেভেলপ ইন্ডিয়াস ইন্ডিজিনিয়াস ফিফথ জেনারেশন ফাইটার জেট। তো হ্যাল যদি আউট অফ রেস হয়ে যায়, মানে হ্যালকে যদি এই দৌড় থেকে বাদ দেওয়া হয়, সেটার কারণ নিয়ে আমি আসব, তাহলে কিন্তু হ্যালের যে একটা মানে বড় ধাক্কা, এটা নিজেই বুঝতে পারছেন, একটা ফিফথ জেনারেশনের জিনিস তৈরি করার, সেটা অনেক বছর ধরে চলবে সেই প্ল্যানটা, অনেক হাজার হাজার কোটি টাকার বরাত আসার কথা। তো এটা একটা হিউজ হতে চলতো, এবং সেইটা যদি হ্যালের ব্যাপার থেকে হ্যালের ঝুলি থেকে চলে যায়, এবং মনে করা হচ্ছে সেগুলো প্রাইভেট সেক্টরদের হাতে কিছু দেওয়া হতে পারে বা অন্যান্য বিডারদের দেখা হচ্ছে, তাদের কাছে যদি চলে যায়, এবার কে হবে সেটা জানা নেই। বিদেশি কোনো সংস্থাও হতে পারে বা কিছু হতে পারে, বা দেশীয় প্রযুক্তিতে তৈরি বা দেশীয় প্রাইভেট সংস্থা হতে পারে, অ্যাজ পার নিউজ সোর্সেস আমি বলছি, নিজেরও কিছু মতামত দিয়ে আপনাদের জানাচ্ছি। তাহলে কিন্তু হ্যালের পক্ষে খুব খারাপ। এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ওই অনেকে বলবেন এই তো নিজের দেশের জিনিসটা না করে প্রাইভেট সেক্টরদের হাতে তুলে দিচ্ছে। ইন্ডিয়ান প্রাইভেট সেক্টর যারা আছে, জানেন ইন্ডিয়ার অনেক কিন্তু ডিফেন্স সেক্টরে কাজ করে এরকম প্রাইভেট সংস্থাও আছে, যেমন আদানি গ্রুপে আছে, এলএনটি লার্সেন অ্যান্ড টিউব্রোও কিন্তু ডিফেন্সের জন্য তৈরি করে, টাটারা অনেক ভেহিকেল তৈরি করে ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরের জন্যে। তো অনেক কিছু আছে, অনেকে আছে। তো তাদের হাতে তুলে দিচ্ছে, এটা তো খারাপ। আপনারা বলতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হ্যালের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলবো এটা কিন্তু বলাটা ঠিক হবে না। কারণ কারণ আপনাদের দুটো তিনটে তথ্য তুলে ধরি। এয়ার চিফ মার্শাল কিন্তু পাবলিকলি এসে আমাদের বলেছিল, মনে আছে? আপনাদের সেই ভিডিওটা ভাইরালও হয়েছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে সে ডাইরেক্ট এসে বলেছে যে হ্যালের কাছ থেকে আমরা কোনো ডেলিভারি টাইমে পাচ্ছি না। রিসেন্টলি আপনাকে বলি আরও একটা ব্যাপার হয়েছে, যেটা তেজাস MK-1 যেটা MKA-1A, সেই তেজাসের ডেলিভারি পাওয়ার কথা ছিল, 6টা প্লেনের ডেলিভারি পাওয়ার কথা ছিল রিসেন্টলি, সেটারও ডেডলাইন মিস হয়েছে। এই 3-4 দিন আগের কথা, গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। এবং ওখানে নিউজ পেপারেও দিয়েছে যে দে হ্যাভ, মানে ওটা 3 মাস আগে দেওয়ার কথা ছিল, তারপর এখন দেওয়ার কথা হলো, তারপর আবার তারা ডেডলাইন মিস করলো। দে হ্যাভ মিসড দ্য ডেডলাইন এগেইন, হ্যাল হ্যাজ মিসড দ্য ডেডলাইন এগেইন, এই কথাটা লেখা আছে এগেইন। আমি নিজে দেখেছি, আর্টিকেলটা দেখে তারপরেই আপনাদের বলছি। তো এরকম যখন হয় তখন মুশকিল হয়। দেখুন, আমি আপনি বলতেই পারি যে হ্যাঁ, মানে দেশের জিনিস প্রাইভেট সংস্থার হাতে কেন দেব, হ্যান ত্যান অনেক কিছুই বলতে পারি, কিন্তু অ্যাট দ্য এন্ড যাদের হাতে, মানে যেমন এয়ার চিফ মার্শাল বা যারা এসে বলছে, তাদের হাতে তো আসল দেশের সুরক্ষার কাজ। ধরুন আপনি এয়ার চিফ মার্শাল, আপনার হাতে 150 কোটি মানুষের সুরক্ষার দায়িত্ব, যেখানে দেখছেন আপনার
200টা প্লেনের দরকার, হ্যাঁ কয়েকটা স্কোয়াড্রনের দরকার, এখনই 150টা থেকে 200টা প্লেনের দরকার, এটা কিন্তু আমাদের এয়ার চিফ মার্শালই বলছে। মানে সব দিক দিয়ে দেখলে, মানে পূর্ব দিকটাও দেখবো আমরা, পশ্চিম দিকটাও দেখবো, ইন্ডিয়ার তো চারিদিকে শত্রুতে ভরে আছে। তো সব দিক দিয়ে দেখতে গেলে যে স্কোয়াড্রনের আমাদের দরকার তার অনেকটাই আমাদের হাতে নেই। এবং সেক্ষেত্রে যদি আমার ডেডলাইন বারবার মিস হয় সেক্ষেত্রে কি হবে? হ্যালের উদাহরণ দিই, আমি হ্যাল নিয়ে পড়াশোনা করে আপনাদের সামনে তথ্যগুলো রাখছি। হ্যালের MK1 কিছু স্কোয়াড্রন ডেলিভারির কথা ছিল, কথা ছিল 2019-এ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে 3 বছরের মধ্যে তারা ডেলিভারি করবে। তারপর 5 বছর হয়ে যায়, যতটা সংখ্যক ডেলিভারি করার সেটা তারা দিতে পারেনি 5 বছর হয়ে যাওয়ার পর, যেটা তারা চুক্তিতে বলেছিল 3 বছরে ডেলিভারি হবে। তো এই ব্যাপারগুলো আছে, 5 বছর, তারপর এখন তো 6 নম্বর ইয়ার চলছে, 6 নম্বর 6-7 বছরেও হয়নি। আচ্ছা, হেলিকপ্টার এবং ট্রেনিং ট্রেনিং এয়ারক্রাফটের জন্য ইঞ্জিন দেওয়ার প্ল্যান ছিল এবং তার চুক্তি হয়েছিল হ্যালের সাথে 2018-তে। সেই জিনিস 8 বছর হয়ে যাওয়ার পরেও পৌঁছায়নি। দেখুন, তাহলে যাকে আসল কাজটা করতে হয় এয়ারফোর্সের, তাদের তো ওই হয়নি এই কারণ ওই কারণ দেখে তো হবে না। আমাকে তো দেশটা চালাতে হবে না। আমাকে তো শত্রু যখন আক্রমণ করবে তখন আমি বলবো না হ্যাল তো আমায় দেয়নি তাই জন্য আমি কি পারবো না, তা তো বললে হবে না। তখন দেশের সুরক্ষার সাথে কম্প্রোমাইজ করে লাভ নেই। সেটা প্রাইভেট হোক বা পাবলিক সেক্টর হোক, যার থেকে হোক আমার জিনিসটা চাই। অ্যাজ আ মিলিটারির ব্যাপারটা ভাবুন, তার জন্যই আমার মনে হয় হ্যাল যেহেতু বারবার ডেডলাইন মিস করছিল তার জন্যই কিন্তু এই ব্যাপারটা হতেও পারে। এবার দেখুন, অনেকে বলছে যে এইটা ডেফিনিটলি করে কিছু আসেনি, এই যে খবরটা অ্যামকার রেস থেকে ওরা বাইরে হয়ে গেছে, এটা এখনো ডেফিনেটলি করে আসেনি, কয়েকটা সংবাদ সংস্থান বলছে। কিন্তু হ্যাল নিজে থেকে এসে কিছু বলেনি। হ্যাল বলেছে আমরা জানি না ব্যাপারটা, ব্যাস এইটুকুনি, আমরা জানি না। তো তাই জন্যই এটা নিয়ে একটা ধোঁয়াশা চলছে। কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেল কিন্তু এটা কভার করছে যে 5th জেনারেশন ফাইটার প্রজেক্ট হ্যাল আউট অফ দ্য রেস ডিউ টু লার্জ অর্ডার বুক। এখানে আবার একটা গল্প বলা হয়েছে যে লার্জ অর্ডার বুক হ্যালের হয়ে আছে তাই জন্য দিচ্ছে না। এটা শুনতে বেশ ভাল লাগে, ও হাতে অনেক অর্ডার আছে বলে এই দারুণ লোভনীয় অর্ডারটা নিলাম না। আসলে তা না, অর্ডারের ব্যাকলগ হয়ে আছে। অর্ডার তো অনেক আছে কিন্তু সেগুলো ডেলিভারি করতে পারিনি টাইমে, তাই জন্য এইটা বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটাকে এইভাবে দেখতে হবে। তার জন্য দেখুন কারা দৌড়ে আছে, প্রাইভেট সংস্থা টাটা, L&T, ভারত ফোর্জ বা এসব জিনিসগুলো আছে। তো এই ব্যাপাররা আছে এবং এরা এলে যে খুব একটা খারাপ হবে তা না। আমার তো মনে হয় টাটা, L&T এরা যদি আসে, আমি জানি না কতটা এভিয়নিক্সে এদের কতটা এক্সপার্টিস আছে, কিন্তু যদি প্রাইভেট সংস্থারা, যারা দেশীয় প্রাইভেট সংস্থা, তারা যদি আসে, যেখানে টাটা L&Tর মতো নামও আছে, তা আমার মনে হয় না যে খুব একটা খারাপ হবে। কারণ ডেডলাইনের ব্যাপারটা একটা মানে জাতীয় সুরক্ষার ব্যাপারে তো কম্প্রোমাইজ করা যায় না, তাই না? তো তাই জন্য টাটা L&T কিছু নাম দিয়েছে যারা এই দৌড়ে আছে। দেখা যাক ফাইনালি কি হয়। কিন্তু আহ, এইটা কিন্তু একটা কথা। তারপর দেখুন 31 মিনিট আগে এখানে এসেছে হ্যাল ডিসমিসেস ডিলে ক্লেইমস, সেজ ফাইটার জেট প্রজেক্ট ওন্ট হিট গ্রোথ, এরকম এক্সেট্রা এক্সেট্রা। এয়ার চিফ মার্শাল নিজে এসে প্রেস কনফারেন্সে বলছেন, আমাদের সামনে ভিডিও আছে। তো উনি কি মিথ্যে কথা বলছেন? হ্যাল এসে যতই বলুক যে আমরা কোনো ডেডলাইন মিস করছি না, এটা একদমই ভুল কথা। ঠিক আছে? কেননা আমাদের বিশ্বাস এয়ারফোর্সের সাথে বেশি থাকবে। তো যাই হোক, এই ব্যাপারগুলো হচ্ছে বলে কিন্তু হ্যালের ক্ষেত্রে খারাপ, এবং সেটা কিন্তু তার প্রাইসে দেখা যাচ্ছে 2 দিন ধরে 5% করে করে ড্রপ হয়েছে, যেটা একটা চিন্তার ব্যাপার। হ্যাঁ, হাতে তাদের এখনো অর্ডার আছে, MK1 আছে, বিভিন্ন মেনটেনেন্স, সুখোই 30 থেকে শুরু করে প্লেনের তো শুধু ম্যানুফ্যাকচারিং না, মেনটেনেন্সেরও বরাত থাকে, সেই মেনটেনেন্সগুলো তাদের আছে। হাতে বিজনেস যে নেই তা নয়, হ্যালের হাতে বিজনেস আছে, কিন্তু একটা 5th জেনারেশন এয়ারক্রাফট, একটা মানে কি বলে একটা ভিশন ইন্ডিয়ার, সেইটা প্রজেক্ট থেকে যদি সত্যি বেরিয়ে যায় তাহলে তো একটা ধাক্কা, যতই বলুন একটা ধাক্কা। তো সেইটা আপনাদের জানিয়ে রাখলাম যে কেন এখন নিচের দিকে যাচ্ছে, আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এবং যেটা হ্যালের পক্ষে খারাপ। এবার আসবো কিছু একটা দুটো স্টক যেটা বা এক সেক্টর যেটা আমার মনে হচ্ছে যেন একটু অন্যরকম দাঁড়াচ্ছে বা অন্যরকম করছে, সেটা নিয়ে আপনাদের সামনে আসবো।
সেটা বলার আগে আগে নিফটিটা বলে নিই, এবং তার থেকে আমি দুটো তিনটে স্টকও কভার করব জাস্ট ফর এডুকেশনাল পারপাসে। তার আগে আমি একটু নিফটি নিয়ে বলে নিই। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, এতে আমার মনোবলও বাড়ে। ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব জাস্ট বাটনটা আছে, প্রেস করে দিন, পাশে বেল আইকনটাও পারলে প্রেস করে দেবেন। আর হ্যাঁ, এই ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দিন, ঠিক আছে? তাহলে ইউটিউব আপনার কাছে পৌঁছে দেবে এই ভিডিও গুলো বা এই ধরনের নতুন তথ্য আলা যদি আমি ভিডিও পরে যখন রিলিজ করব। আজকে দেখুন নিফটি একটু দাঁড়িয়ে আছে, একটু মানে 133 পয়েন্ট ডাউন। ওভারনাইট ট্রাম্পের তরফ থেকে একটু গ্লোবালি মেটাল এসব নিয়ে কথা এসেছিল, তাই জন্য দেখবেন সিলভার গোল্ড একটু মার্কেট অনেকটা আবার কারেক্ট করেছে আজকে। তো এরকম ট্রাম্প যতদিন আছে ততদিন এরকম অনিশ্চয়তা, টেকনিক্যাল না মেনে নিউজের ভিত্তিতে বাজারকে ওঠানামা, এই ব্যাপারগুলো কিন্তু চলবে। সুতরাং ট্রাম্প 2029 পর্যন্ত যতদিন আছে আপনারা এই ওঠানামার জন্য তৈরি থাকুন, ঠিক আছে? এইবার এইবার মার্কেট যতই বলুন মানে ইউএস ট্রেড ডিল হওয়ার পর যে হাই করেছিল সেই হাইটাকে কিন্তু ধরে রাখতে পারেনি, এবং 26,300 থেকে 26,400টা এখন ক্লিয়ার একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? এটা কিন্তু একদম ক্লিয়ার, মনে রাখবেন। এখানে দাগটাও টেনে রাখি, 26,300 থেকে 26,400 এই জোনটা কিন্তু একদম ক্লিয়ার, মানে হার্ডেল জোন, সেটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো যাই হোক, সেখান থেকে আজকেও নিচের দিকে আছে, ঠিক আছে। কিছু কিছু স্টক ভালো করছে, কিছু কিছু স্টক একদিন ভালো একদিন খারাপ করছে। তাই বলছি, ট্রেডার হিসাবে যে কথাটা আমি 2 সপ্তাহ আগে থেকে বলেছি আপনাদের, যে সাবধান হওয়ার কথা 2 সপ্তাহ আগে, এখনো সেটা চলছে ট্রেডারদের পক্ষে। কারণ আপনি একটা ট্রেড নিলেন টেকনিক্যাল ফলো করে, ওভারনাইট একটা ট্রাম্প কিছু বলল, পরের দিন অন্যরকম বাজার খুললো, আপনার হাতে কিছু নেই। যাই হোক, ইনভেস্টরদের কোনো চিন্তার কারণ নেই, যেমন ইনভেস্ট করে যাচ্ছেন করুন, এসআইপি চলছে, চলুক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা যে সেক্টরের কথা বলবো সেটা বলে নিই, সেটা হচ্ছে পাওয়ার সেক্টর। পাওয়ার সেক্টরের মধ্যেও কিছু কিছু স্টক, পাওয়ার সেক্টরটা একটু দাঁড়িয়ে আছে আমার মনে হয় কেন, যেহেতু গ্লোবালি অনেক ভোলাটিলিটি হয় বলে গ্লোবাল স্টকগুলো, যে স্টকগুলো একটু গ্লোবালি রিলেটেড সেগুলো অন্যরকম বিহেভ করে, কিন্তু পাওয়ারটা আমাদের পিওর ডোমেস্টিক কনজামশনের উপর, পিওর ডোমেস্টিক প্লে, তাই জন্য আমার মনে হয় পাওয়ারটা একটু করছে। তার মধ্যে পিএফসি স্টকটা দেখতেই পাচ্ছেন একটু ডাউন ট্রেন্ডে ছিল। এটা ডেইলি চার্ট আপনাদের সামনে তুলে ধরেছি, হ্যাঁ, ডেইলি চার্টে দেখছেন ডাউন ট্রেন্ডে ছিল। আমি এটা দিয়েই বোঝাই, কার্সার দিয়ে, ডাউন ট্রেন্ডে ছিল, তারপর কিন্তু উপরের দিকে হায়ার হাই হায়ার লো করে উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। সুতরাং চার্ট প্যাটার্নটা ভালো। অবশ্যই স্টপ লস রাখবেন। স্টপ লস কোথায় হবে? আমি বলছি না ট্রেড করতে হবে, স্টপ লস 400, এখন 415-তে ট্রেড করছে, স্টপ লস 400। স্টপ লস ছাড়া যারা ট্রেড করেন, হ্যালে দেখেছেন হ্যাল কি অবস্থায় আছে। হ্যাল চেঁচিয়ে চেঁচিয়ে আমি বলেছিলাম, মনে থাকলে প্লিজ একটু হ্যাল এই ওয়ার্ডটা লিখে দেবেন। 8 মাস আগের ভিডিও ওইসবগুলো দেখে নেবেন। আমি চেঁচিয়ে বলেছিলাম যখন 5,500 থেকে নামছিল, যে ম্যাক্সিমাম 5,000-এর স্টপ লসটা রাখুন। যে যাই হোক, আমার যদি আগেও পজিশন থাকে, 5,000 ভেঙে গেলে আমি বেরিয়ে যাব, অ্যাটলিস্ট স্টপ লস ছাড়া কাজ করবেন না, মনে আছে? সেই 5,000 এখনো সে কিন্তু ফিরে আসেনি। তখন 5,100-200-তে চলছিল, তখন আমি বলেছিলাম। একটু মনে থাকলে প্লিজ হ্যাল এই ওয়ার্ডটা নিচে লিখবেন। আর যারা আমার নতুন দর্শক জুড়েছেন তারাও দেখে নেবেন যে এখানে কিন্তু অনেক কথা আমি বলি যেখানে স্টপ লস ছাড়া ট্রেডিং একদমই করা উচিত নয়। তো 400 মোটামুটি পিএফসিতে। এনটিপিসি আরেকটা ভালো দিক, এটাও দেখতে পাচ্ছেন একটু সাইডওয়েজ ছিল, এটা একটু সাইডওয়েজ ছিল, বা এখনো আছে বলবো, কিন্তু এই সাইডওয়েজের এখানকে আবার ভাঙার একটা প্রবণতা দেখাচ্ছে, মানে এই হাইকে, এইখানে যে আগে হাই করেছিল এই হাইকে কিন্তু আবার ব্রেক করার একটা প্রবণতা দেখাচ্ছে। সেক্ষেত্রে স্টপ লস অবশ্যই 360 বা 350-এ থাকবে, সেফ সাইড 350-তে একটা স্টপ লস, এখন 367-এ চলছে এই ব্যাপারটা। আচ্ছা, পাওয়ার যেই বলবো না, পাওয়ার সেক্টর, অমনি আপনাদের হয়তো প্রশ্ন আসবে নিচে, জেপি পাওয়ার কি নেওয়া যায়? দেখুন, কিছু আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। আমি যে পিএফসি এনটিপিসি আলোচনার পারপাসে বলছি বা আপনাদের অ্যানালিসিসের জন্য বলছি, এটা আপনাদের নিতে বলছি না, অ্যানালিসিস পারপাসে বলছি, যে আপনারা এই এই সেক্টরটাকে নিয়ে একটু পড়াশোনা করুন, একটু চার্টগুলো দেখুন। জেপি পাওয়ার মানে তো সব পাওয়ার স্টকই যে ভালো, সব কোম্পানি ভালো তা তো নয়। জেপি পাওয়ার 14 টাকা বলে আপনার সেটা নিতে ইচ্ছা, তাহলে আপনি আপনার ডিসিশন আপনি নেবেন, তাই না? আমি সবসময় ট্রেড করলে ফ্রন্ট লাইনে থাকতে পছন্দ করি, তাই জন্য ফ্রন্ট লাইন স্টকগুলোই পড়াশোনার পারপাসে আপনাদের সাথে কভার করছি, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস বা ওপিনিয়ন কিছুই কিন্তু নয়। এনটিপিসি আরেকটা স্টক যেটা পিএফসি এবং এনটিপিসির পরে একটু থাকবে, সেটা হচ্ছে সিজি পাওয়ার।
কেন পরে বললাম? কারণ এই স্টকটা না বুল মার্কেটে প্রায় 10-20 গুণ হয়ে গেছে। তাহলে কত দিন ধরে বা কত মাস ধরে বা ইভেন কত বছর ধরে কনসলিডেট করতে পারে কেউ জানে না। আর এখনো কনসলিডেশন ফেজেই আছে। দেখতে পাচ্ছেন? এই বক্সের মধ্যে আছে, কনসলিডেশন ফেজেই আছে। কিন্তু নিচ থেকে একটু উপরের দিকে গেছে, প্রবণতা দেখিয়েছে। সেক্ষেত্রে স্টপ লস থাকবে 650 এ। এখন 668, 650 এ স্টপ লস। এই যে গ্যাপটা হয়েছিল, যদি গ্যাপ ফিল করতে আবার চলে আসে বা গ্যাপ বলবো না, এই যে মানে ওই কি বলে, একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল ওই ট্রেড ডিলের জন্য, সেইটা। তো যাই হোক 650 এ স্টপ লস, তাই জন্য সেই ব্যাপারটা। কিন্তু সিজি পাওয়ারও খারাপ কোম্পানি নয়। এবার দামটা যেহেতু বুল মার্কেটে 10 গুণ হয়ে গেছে, এবার সে একটু দাঁড়াবেই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু স্টপ লস প্রত্যেকটার ক্ষেত্রেই বললাম, যে কোনো আপনি ট্রেড করুন, স্টপ লস ছাড়া এই মার্কেটে ট্রেড করবেন না, বাজারে থাকবেন না প্লিজ, ট্রেডার স্পেশালি তাদের। পিএফসি, এনটিপিসি, সুতরাং পাওয়ার সেক্টরটার উপর একটু নজর রাখবেন, সে আপনি যে স্টকেই করেন না কেন। ওকে, এইটা একটু কভার করার ছিল বললাম। আর তাছাড়া মার্কেট ঠিক আছে, চলছে। আজকের দিনটা একটু খারাপ ছিল, লাল ছিল, ইটস ওকে। একটা বড় বাড়ার পর একটু কিছুদিন তো দাঁড়াতেই পারে। তার উপর আজকে আবার একটু গ্লোবাল নিউজ ফ্লো ছিল। সুতরাং এই উইকটা একটু দেখার, ট্রেডাররা সাবধানে কাজ করবেন। ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন। হ্যাল নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।